জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে। দেখো, আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, আমার পিছনেই দেখতে পাচ্ছ কি নাম, রাজা রামমোহন রয়। দেখো, যার কথা না বললেই নয়, ইনি মহান ব্যক্তি, যার কথা আমি কি বললাম, না বললেই নয়। ইতিহাসে আমরা যদি দেখি, ইতিহাস পড়লে আমরা দেখবো যে রাজা রামমোহন রয় সম্পর্কে বিস্তৃত বিবরণ দেওয়া রয়েছে। দেখো, আমরা যদি বলি রাজা রামমোহন রয়, ঠিক আছে, সবারই মনে সবারই অন্তরে গেঁথে রয়েছে রাজা রামমোহন রয়। কারণটা কি? কারণটা তাকে বলা হয় ভারতের পথিক, ভারতের অগ্রদূত, ভারতের নবজাগরণের জনক। কারণ তার হাত ধরেই ভারতীয়রা ভারতের যে নবজাগরণ, নতুন যে যুগের সূচনা, সেটা এই আমাদের রাজা রামমোহন রয় হাত ধরেই কিন্তু আবির্ভূত হয়েছে। ঠিক আছে, যিনি 1772 সালে, কত সালে? 1772 সালে হুগলির রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কথা বললাম, 1772 সালে হুগলির রাধানগর গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, আর তার মৃত্যুটা আমি এখনই বলে দিচ্ছি, 1833 সালে লন্ডনের ব্রিস্টল শহরে তিনি মারা যান। দেখো, তার সম্পর্কে আজকে আমরা বিস্তৃত বিবরণ পড়ব। তিনি কি কি সমাজ সংস্কারক কাজ করেছিলেন, তাকে রাজা কেন বলা হচ্ছে, তাকে ভারতের নবজাগরণের প্রতীক কেন বলা হচ্ছে, তো এসব বিষয়ে এখনই আমরা পড়ব। কিন্তু তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো শুরু করি। তার আগে বলে রাখি যে যারা তোমরা আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই অতি শীঘ্রই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে। নতুন কিছু ভিডিও আমরা যখন আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায় এবং তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখে উপকৃত হও। ঠিক আছে, তো চলো আজকে রাজা রামমোহন রয় সম্পর্কে পড়ে নিই, যার জন্ম আমি বললাম 1772 সালে এবং মৃত্যু 1833 সালে। তোমরা দেখতে পাচ্ছ রাজা রামমোহন রয়ের চিত্র। দেখো, তিনি 1772 খ্রিস্টাব্দে 22 মে, এটি মে মাস চলছে, তাই না? আজকে মে মাসের আমরা যদি দেখি 9 তারিখ, তো আজকে আমাদের যদি দেখি আজকের দিনে, আজকে বাংলা 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী 164তম। তো এই দিনে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি রাজা রামমোহন রয় সম্পর্কে, কারণ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু ভিডিও বানিয়েছি। আমাদের কিছু ছাত্রছাত্রী আছেন যারা পারফরমেন্স দেখিয়েছেন গানের, ড্যান্সে, কবিতাতে। ঠিক আছে, তো এগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। তো দেখো, আজকে আমরা রাজা রামমোহন রয় সম্পর্কে পড়বো। তিনি হুগলি জেলার রাধানগর গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তার বিখ্যাত উপাধিগুলি হলো, দেখো তিনি কি কি উপাধি পেয়েছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেয় রাজা। তিনি কি উপাধি পেয়েছিলেন? রাজা। তিনি কিন্তু রাজা ছিলেন না, ঠিক আছে, কিন্তু তাকে রাজা উপাধি দেওয়া হয়। কে দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর দিয়েছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, আকবর কিন্তু না, দ্বিতীয় আকবর, পরবর্তী যে মুঘল সম্রাট ছিল। এবং ভারতের মুকুটহীন রাজা তাকে বলা হয়, ভারতের নবজাগরণের অগ্রদূত তাকে বলা হয়, মানে রেনেসাঁস। ভারতের পথিক বলা হয়, বিশ্ব পথিক বলা হয়, ভারতের সূত্রারা বলা হয়, ভারতের সমাজ সংস্কার কিন্তু তাকে বলা হয়। তাকে বলা হচ্ছে, সবকিছু কিন্তু রাজা রামমোহন রয়কে কিন্তু বলা হচ্ছে। ওকে, নেক্সট দেখো, 1809 সালে রচনা করেন এ গিফট অফ, কি আছে, মোনোথিসিস। কি বললাম? 1809 সালে তিনি রচনা করেছিলেন এ গিফট অফ মোনোথিসিস, আর এর পার্সি সংস্কারের নাম কি? তুহাফত উল মুওয়াহিদিন। কি বললাম? তুহাফত উল মুওয়াহিদিন, তার হচ্ছে ফরাসি অনুবাদ। ওকে, নেক্সট দেখো, 1815 সালে আত্মীয় সভা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যেটা পরীক্ষায় বারবার আসে যে কে কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এরপরে দেখো, 1816 সালে তিনি প্রথম
হিন্দুজম শব্দটি কিন্তু ইংরেজিতে ভাষায় ব্যবহার করেছিলেন। তো এই হচ্ছে তার বিবরণ। নেক্সট দেখে নেই কি রয়েছে। দেখো 1817 সালে ডেভিড হেয়ারকে তিনি কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সর্বোত্তভাবে সহায়তা করেছিলেন। তিনি 1817 সালে বা রাজা রামমোহন রয় কলকাতা কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে 1817 সালে হিন্দু কলেজ যে আছে তারও কিন্তু সেখানে বিশেষ অবদান রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? এই যে ভারতের কলকাতায় যে হিন্দু কলেজ আছে সেটা প্রতিষ্ঠার জন্য তারও কিন্তু হাত রয়েছে। আর ডেভিড হেয়ার রয়েছে তার সঙ্গে। তিনি কিন্তু আবার কলকাতা কলেজও প্রতিষ্ঠা করেছিলেন 1817 সালে। দেখো, সতীদাহ প্রথা বন্ধ করতে 1819 সালে নিজের সাপ্তাহিক পত্রিকা সংবাদ কৌমুদীর মাধ্যমে শুরু করেছিলেন আন্দোলন। দেখো, সেই সময় যদি আমরা দেখি ভারতের বিভিন্ন ধরনের কুসংস্কার কিন্তু চলেছিল। এখনো আমাদের কুসংস্কার অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, তবে এখন দিন দিন আমরা সবাই নতুন দিকে যাচ্ছি, নতুন জায়গায় যাচ্ছি, নতুন নতুন কিছু আবিষ্কার করছি। তো ধীরে ধীরে আমাদের যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলো চাপা পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা বই খাতার মাধ্যমে বা বিভিন্ন ধরনের আবিষ্কার করার ফলে আমরা দেখছি যে আমাদের যে কুসংস্কারগুলো সেগুলো ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে কিন্তু, তাই তো? তো সেই রকমই যদি আমরা দেখি আমাদের ভারতের একটি সুপ্রাচীন কাল থেকে আমাদের একটি প্রথা চলে আসছে, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। দেখো, সতীদাহ প্রথাটা জিনিসটা কি? সতীদাহ প্রথা জিনিসটা হচ্ছে কোনো মেয়ের যদি, কোনো মেয়ে তো হয় না, কোনো ওয়াইফের যদি, মানে মহিলার যদি স্বামী মারা যায়, সেই স্বামীর যে চিতা রয়েছে, আগুনের জ্বলন্ত আগুনের চিতা, সেই চিতায় সেই মেয়েকেও কিন্তু মেরে ফেলা হতো, জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলা হতো। এটা ছিল ভারতের একটা সংস্কৃতি, সেই সময় কালচার ছিল। তো এটা একটা কুসংস্কার। ঠিক আছে, তো এই কুসংস্কারের জন্য এটাকে আমাদের দেখো, মোবাইল ফোন হোক, যে কোনো জিনিস হোক, আপডেট কিন্তু করতে হয়। তো আমাদের যে প্রাচীন কাল থেকে যে কার্যকলাপগুলো চলে আসছে সেগুলোকে কিন্তু আপডেট করা দরকার। তো সেই রকমের কাজ করেছিল, ঠিক আছে, রাজা রামমোহন রয়। আমাদের যে বহু প্রাচীন কাল থেকে যে সতীদাহ প্রথা চলছিল, গঙ্গাসাগরে শিশু বিসর্জন দেওয়া চলছিল, যে এই ধরনের যে মানে কাজগুলো, ক্রিয়াকলাপগুলো, সেগুলোকে কি করেছিল? আপডেট বা পরিবর্তন করার কিন্তু কাজ করেছিল রাজা রামমোহন রয়। ঠিক আছে, তো রাজা রামমোহন রয় যদি আমরা দেখি, সংবাদ কৌমুদী যে তার পত্রিকাটা আছে সেখানে প্রথম তিনি আন্দোলনটা শুরু করেছিলেন। এবং আন্দোলন শুরু করার পরে পরবর্তীকালে দেখব যে সতীদাহ প্রথা কিন্তু 1829 সালে নিষিদ্ধ হয়। দেখো, তারপর দেখো 1820 সালে তার প্রিসেপ্টস অফ জিসাস বইটি কিন্তু প্রকাশিত হয়। এরপরে দেখো 1821 খ্রিস্টাব্দে তিনি বাংলায় সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করেন। নেক্সট দেখো, দ্বারকানাথ ঠাকুর এবং অন্য অনেকের সঙ্গে তার 4টি ভাষায় সাপ্তাহিক বঙ্গদত্তা প্রকাশ করেছিলেন। মানে বিভিন্ন ধরনের সংবাদপত্রে তার কিন্তু হাত রয়েছে বা অবদান কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে। 1821 সালে ক্যালকাটা ইউনিট্রিয়াল কি আছে, ইউনিট্রিয়াল অ্যাসোসিয়েশনে তিনি তৈরি করেছিলেন। এবারে দেখো 1822 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রয় অ্যাংলো হিন্দু স্কুল কিন্তু কলকাতায় প্রতিষ্ঠা করেন। তো এই যে পয়েন্টগুলো, প্রত্যেকটি পয়েন্টই কিন্তু তোমাদের এক্সাম বেসিসে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন ধরনের এক্সামের জন্য যে আমরা প্রিপারেশন নেই, এই যে রাজা রামমোহন রয় থেকে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। তো তোমরা কেউ অবহেলা না করে এগুলো কিন্তু প্রত্যেকটা লাইনই মনে রাখবে আর কি, পারলে খাতার মধ্যে নোট করে রাখবে। তিনি ফরাসি ভাষায় তুহাফত উল মুহাদ্দিন ও ইংরেজিতে প্রিসেপ্টস অফ জিসাস গৌড়ীয় ব্যাকরণ রচনা কিন্তু করেছিলেন। এরপরে দেখো 1822 খ্রিস্টাব্দে ফরাসিতে মিরাত উল আকবর পত্রিকা কিন্তু তিনি প্রকাশিত করেন। এরপরে দেখো 1825 সালে তিনি বেদান্ত কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এটা আন্ডারলাইন করা হয়নি, এটা তোমরা দেখে নেবে, প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেখানে ভারতীয় এবং প্রাচ্যত্ব সামাজিক এবং ভৌত বিজ্ঞান পড়ানো হতো। দেখো, সেই সময় প্রাচ্য এবং প্রাচ্যত্ববাদী নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। সেই সময় প্রাচ্য
মানে ভারতীয় যে ধরনের পড়াশোনা, ঠিক আছে, আর প্রাচ্যত্ব মানে বিদেশি, ঠিক আছে, ইংরেজি থেকে শুরু করে অনেক কিছু। তো এগুলোর মধ্যে সেই সময় দ্বন্দ্ব দেখা দিয়েছিল, কিন্তু রাজা রামমোহন রয় দুটোকেই তিনি কিন্তু নিয়েছিলেন। ঠিক আছে, আমাদের যে ভারতীয় যে সংস্কার সংস্কৃতি, বিভিন্ন ধরনের পড়াশোনা, ব্যাকরণ থেকে শুরু করে এটা, প্লাস বিদেশের যে বিভিন্ন ধরনের পড়াশোনা, কারণ আমাদের তো শিখতে হবে না, তাদের সঙ্গে মেলবন্ধ থাকার জন্য আমাদের বিভিন্ন ধরনের পড়াশোনা করতে হবে, ইংরেজি থেকে শুরু করে ফারাসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ভাষাগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। জানলে আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবো, বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কথোপকথন করতে পারবো, তাই তো। এরপর দেখো 1828 সালে 19শে আগস্ট তিনি তৈরি করেছিলেন ব্রাহ্ম সভা। এর আগে আমরা দেখলাম 1815 সালে তিনি তৈরি করেছিলেন আত্মীয় সভা। এখন দেখো 1828 সালে ব্রাহ্ম সভা। এরপরে এর নাম পাল্টে হয় ব্রাহ্ম সমাজ। কত? 1828। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তার আন্দোলনের ফলে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং, কে এটা পরীক্ষা আসে, লর্ড উইলিয়াম বেন্টিং 17 নং রেজুলেশনের মাধ্যমে বা রেগুলেশন আইন করে জারি করে সতীদাহ প্রথা কিন্তু নিষিদ্ধ করেছিলেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, ঠিক আছে। তাহলে সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং প্লাস রাজা রামমোহন রায়ের দ্বারা কিন্তু এটা উচ্ছেদ করা হলো, সতীদাহ প্রথাটা নিষিদ্ধ করা হলো। দেখো এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য আমি দুই একটা কথা বলে নেই, কারণ তিনিও একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে। রাজা রামমোহন রয় একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে। সমাজ তাকে বহিষ্কার করেছিল সেই সময়, প্লাস তার বাবা যে রয়েছে তাকে কথিত রয়েছে যে তেজ্য পুত্র করে দিয়েছিল, ঠিক আছে, মানে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিল এবং সমাজ তাকে বহিষ্কার করেছিল এত একটা সুন্দর কাজ করার জন্য। কারণ আমাদের কাছে এখন সুন্দর মনে হচ্ছে, কারণ আমরা যদি সেই সময়কার অবস্থানে থাকি তাহলে দেখবো যে এটা বহু প্রাচীন কাল থেকে কিন্তু ধরে আসছে। তো এই ধরনের কাজগুলোকে সেই সময় খুব ভালো চোখে দেখা হতো কিন্তু, ঠিক আছে। এখন যদি আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা দিন দিন মডার্ন হয়ে যাচ্ছে, তাই তো, পড়াশোনার দিক দিয়ে আমরা বিভিন্ন দিক দিয়ে, ঠিক আছে, বিভিন্ন ধরনের বললাম যে আবিষ্কারের মাধ্যমে আমরা অনেক কিছু আবিষ্কার করছি, অনেক মানে কিছু আমরা জানছি, পুরনো থেকে শুরু করে সবকিছু আমরা রিসার্চ করে দেখছি। তো এগুলো এখনকার দিনে খুব ভালো, কিন্তু সেই সময় সমাজ তাকে কিন্তু বহিষ্কার করেছিল। এরপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত প্রতীক এবং অধ্যাপক দিলীপ কুমার তাকে বিশ্ব প্রতীক বলে কিন্তু আখ্যা দিয়েছিলেন, ঠিক আছে। তো কে কাকে আখ্যা দিয়েছিলেন, কি নামে আখ্যা দিয়েছিলেন, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, যার আজকে জন্মদিন 25শে বৈশাখ, তিনি তাকে কি করেছিলেন, মানে রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে আখ্যায়িত করেছিলেন। অধ্যাপক দিলীপ কুমার তাকে কি করেছিলেন, বিশ্ব প্রতীক বলে আখ্যায়িত করেছিলেন। এবার দেখো আলেকজান্ডার ডাফকে 1830 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় বিশেষভাবে তাকে সাহায্য কিন্তু করেছিলেন। আর এখন এটি স্কটিশ চার্চ কলেজ কিন্তু নামে পরিচিত। এই যে স্কটিশ চার্চ কলেজ কে কত সালে প্রতিষ্ঠিত করেছিলেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো মেনিনজাইটিসের আক্রান্ত হয়ে ইংল্যান্ডের ব্রিস্টলে প্রয়াত হন, মানে তিনি মারা যান 1833 সালের 27শে সেপ্টেম্বর, ঠিক আছে। তো দেখো তিনি কিন্তু ভারতে মারা যাননি, তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে কিন্তু মারা গিয়েছিলেন। কোন রোগের কারণে? মেনিনজাইটিস আক্রমণের কিন্তু ফলে। তো দেখো এই ছিল আজকে আমাদের রাজা রামমোহন রয় সম্পর্কে বিস্তারিত ভিডিও। ভিডিওটি যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং কোথাও যদি ইনকোয়ারি করার থাকে তোমাদের সেটাও আমাকে জানাবে, ঠিক আছে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।